হ্যালো বন্ধুরা, তো আমার নাম সুবীর নন্দী। আমি একজন গেটকিপার পদে কর্মরত আছি। আগে আমি ট্র্যাকম্যান পদে 2 বছর কাজ করেছি। তো আজকে আমি তোমাদের সেই অভিজ্ঞতা থেকে ট্র্যাকম্যানের কী কী কাজ বা ট্র্যাকম্যানের কী কী ডিউটি করতে হয় তো সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে ট্র্যাকম্যানের কাজ খুব রেলওয়ের মধ্যে ট্র্যাকম্যানের কাজ খুব কঠিন। তো আমরা যখন জয়েনিংয়ের সময় ডিআরএম অফিসে গেছিলাম তখন আমাদের ডিআরএম স্যার একটা কথা বলেছিল যে যেরকম আর্মি যেরকম আমাদের দেশকে রক্ষা করছে সেরকম ট্র্যাকম্যানরা হলো আমাদের রেলওয়ের আর্মি বা আমাদের রেলকে রক্ষা করার কাজ হলো ট্র্যাকম্যানদের। আরপিএফরা আছে, আরপিএফরা সেটা আইনিভাবে দেখাশোনা করবার জন্য, কিন্তু ট্র্যাক মেরামতি বা ট্র্যাককে রক্ষা করার জন্য আমাদের ট্র্যাক মেনটেনাররা দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা, আমরা যখন শীতকালে যখন কড়া ঠান্ডা পড়ে বা যখন প্রচণ্ড ঠান্ডা থাকে তখন আমরা নিজেদের ঘরের মধ্যে তাই ঠান্ডাতে ঠিক থাকতে পারি না, সেই ঠান্ডার মধ্যে ট্র্যাক মেনটেনাররা কন্টিনিউ তোমাদের ট্র্যাকের মধ্যে পেট্রোলিং করে চলেছে। কারণ শীতকালে তোমাদের ট্র্যাক ফেটে যায়, তো ট্র্যাকটা যদি ফেটে যায় এবং তার উপর থেকে যদি কোনো ট্রেন যায় তো সেটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো তার জন্য ট্র্যাক চেক করা বা হট ওয়েদার পেট্রোলিংয়ে ট্র্যাকের বাকলিং ঘটে, তো সেগুলো চেক করা, তো এর জন্য প্রতিনিয়ত তারা কাজ করে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে ট্র্যাক মেনটেনারদের কী কী কাজ বা কী কী কাজ করতে হয়, তো সেসব নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো প্রথমেই ট্র্যাক মেনটেনারদের প্রধান কাজ কি সেটা আগে নিয়ে জেনে নিই। তো ট্র্যাক মেনটেনার নামেই আছে মেনটেন করা, অর্থাৎ ট্র্যাকের কোথাও যদি কোনো সমস্যা হয় বা কোথাও যদি কোনো ত্রুটি ধরা পড়ে তো সেটাকে মেরামত করা। তো ট্র্যাক মেনটেনারদের প্রধান কাজের মধ্যে যে কাজটা সব থেকে বেশি করতে হয় সেটা হলো প্যাকিং। অর্থাৎ প্যাকিং মানে কি, তোমরা নিশ্চয় দেখেছো যে স্লিপারের পরে রেলের যে পার্টি বা আমরা চাকরিতে জয়েন করার রেল মানে আমরা জানতাম ট্রেন গাড়ি, তো ওটার নাম রেল না। রেলের ভাষাতে আমরা যে রেলের পার্টি যেটাকে বলি সেটাকে বলা হয় রেল। তো স্লিপারের উপরে যে রেলটা বসানো থাকে, তো ওই স্লিপারটার নিচে পাথর যদি কোনো কারণে বসে যায় বা ওই জায়গাটা যদি কোনো কারণে নরম হয়ে যায় বা ওই জায়গাটা যদি কোনো কারণে তলার পাথরগুলো যদি পাথরের কোণাগুলো যদি লেভেল হয়ে যায় তো সেখানে কি হয়, ওই জায়গাটা পাম্পিং হয়। ট্রেন যখন যায় তখন ওই জায়গাটা বসে যায় বা পাম্পিং হয়। তো পাম্পিং হওয়ার ফলে সেই জায়গাটা ঠিকঠাক মেরামত করতে হবে, কারণ ট্রেন লাইন ঠিকঠাক থাকা মানে সেখানে কোনো পাম্পিং হবে না বা সেখানে পুরো একদম স্মুথ চলবে ট্রেনটা। তো ওই পাম্পিং হলে সেখানে গিয়ে প্যাকিং করতে হয়। প্যাকিং মানে কি, ওই ট্রেনের আমাদের বড় বড় শাপল দেয়, তো সেই শাপল দিয়ে তোমাদের ওই ট্র্যাকটাকে উঁচু করে, তো সেই ওই যেই স্লিপারগুলো তোমার পাম্পিং হচ্ছিল তো সেই স্লিপারের মধ্যে ওই পাথরগুলো সব সরিয়ে, এটা ম্যাক্সিমাম কারণে হয় পাথরগুলো যে কোণাগুলো থাকে সেই কোণাগুলো লেভেল হয়ে যায়, তো সেই গ্রিপটা পায় না। কোনো গোল জিনিসে কোনো গ্রিপ পাবে, কিন্তু যদি কোনো কোনা পাথর থাকে তো সে খাঁজে আটকে গিয়ে সেটা গ্রিপ ধরে রাখতে পারে, কিন্তু যেই কোণাগুলো লেভেল হয়ে যায় কোনো গ্রিপ পায় না। তো সেই পাথরগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় নতুন পাথর স্টকে থাকলে সেই পাথরগুলোকে দিয়ে সেই শাপল দিয়ে গাদিয়ে সেগুলো ঢোকাতে হয়। তো ঢুকে সেই জায়গাটা আবার টাইট করতে হয়, এটা ম্যানুয়ালি করতে হয়। আর সেটার লেভেলটা আমাদের গজপাটা বলে একটা জিনিস আছে, যন্ত্র আছে, তো সেটা দিয়ে চেক করতে হয় যে ওই লেভেলটা ঠিকঠাক হলো কিনা বা আগে পিছের সাথে লেভেলটা ঠিকঠাক আছে কিনা। তো প্রধানত কাজ এই প্যাকিং, আমাদের মূলত এই ট্র্যাক মেনটেনারদের প্রধান কাজই এই প্যাকিং। অনেক কাজ আছে কিন্তু সবার থেকে বেশি যে কাজটা করতে হয় এটা হলো এই প্যাকিং। তারপরে আর কি কাজ আছে, এই প্যাকিং ছাড়াও তোমার ট্র্যাকের যাবতীয় সব কাজই করতে হয়। আমি টুকটাক কিছু কাজ বলছি। এইবার যে পার্টগুলো ধরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধরো কোনো প্যান্ডেল ক্লিপ, মানে যেটাকে তোমরা জিলেপির মতন যেটা দেখো ওটা নাম হলো প্যান্ডেল ক্লিপ। তো এই প্যান্ডেল ক্লিপটা যেখানে ধরো কোনোটা ভেঙে গেল বা কোনোটা খুলে যাচ্ছে বারবার বা কোনোটা ভালো গ্রিপে আটকাতে পারছে না, তো সেগুলো চেঞ্জ করা। বা স্লিপার আর তোমার রেলের পাটির মাঝখানে একটা করে রাবার প্যাড দেওয়া থাকে, তো কোনো সময় কি হয় ওই প্যাডগুলো পুরো পাতলা হয়ে যায় আর মাঝখান থেকে ছিঁড়ে যায় বা সেই প্যাডগুলো খারাপ হয়ে যায়, তো সেই রাবার প্যাডগুলো চেঞ্জ করা। আর গ্রিজিং করা মানে আমাদের তোমরা নিশ্চয়ই দেখেছো যে ট্রাক যখন একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে ঢোকে তখন আঁকা বাঁকা জিগজ্যাগ মতন থাকে, তো সেখানে ওগুলোকে আমাদের যে ভাষায় বলা হয় পয়েন্ট ক্রসিং। তো ওই পয়েন্ট ক্রসিংগুলোকে গ্রিজিং করা মানে যখন ওই লাইনের পার্টিগুলো যখন একটার থেকে আরেকটায় ঢোকে তখন ওই চাকার সাথে পার্টিগুলো ঘষা খায়, তো ঘষা খেয়ে ওটা যাতে ক্ষয়ে না যায় বা ওটার ওই ঘষাটা যদি স্মুথলি হয় সেগুলো ওখানে গ্রিজ আর একটা ব্ল্যাক অয়েল পাওয়া যায়, তো সেটা লাগিয়ে সবসময় মসৃণ করে রাখা হয়। আমরা কি জানি যে একটা প্লেন দুটো লোহা যদি ঘষা দেওয়া হয় তো সেটা তো একটা ঘর্ষণ সৃষ্টি হবে, ফলে একটা বাধা সৃষ্টি হবে, কিন্তু ওখানে যদি একটা গ্রিজিং করে রাখি তা সেটা ঘষাটাকে একটু স্মুথভাবে চলে যাবে না, তো সেই জন্য ওখানে গ্রিজিং করা হয়। তো প্রধানত কাজ ওগুলো গ্রিজিং করে সবসময় তেল করে রাখা, মানে ওগুলো সবসময় তোমার গ্রিজিং করে রাখতে হবে, ওটা শুকিয়ে গেলে হবে না। আর একটা কি কাজ হয়, যেখানে বাকলিং হয় বা গোলাই হয়, তোমরা নিশ্চয়ই দেখছো ট্রেন লাইন যেতে এক জায়গায় এরকম বাঘ ঘুরে যাচ্ছে, তো ওই গোলাইগুলোতে গ্রিজিং কেন হয়, কারণ ট্রেনটা যখন বাঘ খায় তখন ওই সেম ঘষা নেওয়ার সিস্টেম, তো ওর জন্য ওই গোলাইগুলোতে গ্রিজিং করতে হয়। আর একটা প্রধান কাজ কি, জঙ্গল কাটিং মানে আমাদের ওই দা কাঁচি ছুরি নিয়ে সব জঙ্গল কাটিং করতে যেতে হয়।
জঙ্গল কাটিং মানে ট্রেনের পাটির পর যদি কোনো গাছ চলে আসে বা ট্রেনের আশেপাশে নিশ্চয়ই তোমরা ঝোপঝাড় দেখেছো, কিছু লতা পাতা চলে আসে, তো সেগুলোকে কেটে আমাদের কাজ হলো পুরো ট্রাকটাকে পুরো একদম পরিষ্কার ক্লিয়ার রাখা। আর ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কষান বোর্ড থাকে, তো ঝোপঝাড়ের কারণে সেই কষান বোর্ডগুলো ধরো ঢাকা পড়ে, ধরো কোনো জায়গায় দেখা যাচ্ছে 30-এর কষান দেওয়া, তো সেখানে হয়তো একটা ঝোপে সেই কষানটা ঢাকা পড়ে আছে, তো ড্রাইভার পুরো বুঝবে ওখানে 30-এর কষান দেওয়া, তো কষানটা দেওয়া তো নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য, নিশ্চয়ই ওর পরবর্তীকালে ট্রাকের অবস্থা অতটা ভালো না, নিশ্চয়ই কোনো রিপেয়ারিং এর কাজ চলছে, সেখানে আমরা 30-এর কষান দেওয়া বা সামথিং কোনো কষান দেওয়া, তো ড্রাইভার তো সেটা বুঝতে পারবে না, ফলে একটা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হবে। ফলে ওই কষান বোর্ডগুলো যাতে পুরো প্রপার ঠিকঠাক দেখা যায়, তো তার জন্য সব ঝোপ বা যে জঙ্গলগুলো সেগুলো সব কাটা, মানে পুরো ট্রাকটা পুরো ক্লিয়ার রাখা। আর প্রধান কাজ কি, আমাদের রেল লাইনের পাশ থেকে ড্রেন হয়, সেই ড্রেন পরিষ্কার করা। তো তোমরা ড্রেন পরিষ্কার মানে ভেবো না যে কোনো বাড়ির যে নোংরা জল যাওয়ার ড্রেন, না, ওটা প্লেন পুরো পরিষ্কার জল যাওয়ারই ড্রেন। বৃষ্টির জল পড়লে তোমার ট্রাকের মধ্যে যাতে জলটা যাতে না জমে তার জন্য ট্রাকের দুপাশ থেকে ড্রেন করা থাকে, বড় হাই ড্রেন মতো ড্রেন করা থাকে। তো সেই ড্রেন করার কারণ কি, ট্রাকের মধ্যে জলটা পড়বে এবং সেই জলটা ড্রেন দিয়ে পাস হয়ে চলে যাবে, না হলে তো ট্রাকের মধ্যে জল জমে থাকবে, তো ফলে ট্রেন যাওয়ার একটা বিঘ্ন সৃষ্টি হবে। ফলে ওই ড্রেনটা পুরো ক্লিয়ার রাখা। বাই চান্স ওই ড্রেনের মধ্যে নোংরা পড়ে পড়ে ড্রেনটা যদি জমে থাকে, তাহলে বর্ষার সময় জলটা তো আউটলেট বা বেরোতে পারবে না, ফলে সেই ট্রাকের মধ্যে জল জমে থাকবে। ফলে বর্ষাকালের আগে আমাদের প্রধান কাজটা হয় ড্রেনগুলো পুরো পুরো ক্লিয়ার রাখা। তো এই ড্রেন পরিষ্কার করার কাজ মিটে গেল। আর প্যান্ডেল ক্লিপ চেঞ্জ, ড্রেন পরিষ্কার করা এরকম হয়ে গেল, গ্রিজিং এগুলো বললাম। আর প্রধানত আরেকটা কাজ কি আছে আমাদের ট্র্যাক মেনটেন্যারদের, আর একটা কাজ হলো পেট্রোলিং, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ। তো পেট্রোলিং হলো আমাদের 3 রকমের পেট্রোলিং হয়। একটা হলো হট ওয়েদার পেট্রোলিং, HWP, যেটা গরমকালে করতে হয়, আর একটা কোল্ড ওয়েদার পেট্রোলিং, একটা মনসুন পেট্রোলিং। তো 3টে পেট্রোলিং সম্বন্ধে অল্প অল্প করে কিছু বলি। হট ওয়েদার পেট্রোলিং এর কাজ হলো তোমার 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যখন প্রচন্ড গরম পড়ছে, আমরা যখন বাড়ি থেকে বেরোতে পারছি না, তখন ওই ট্রাকের টেম্পারেচার সবসময় 5 থেকে 7 ডিগ্রি বেশি হবে নর্মাল টেম্পারেচারের থেকে, কারণ এই ট্রাকের পাথর এর গরম সবসময় বাইরে যে টেম্পারেচার হবে বা নর্মাল জায়গায় তুমি রোদের মধ্যে বসে থাকলে যে টেম্পারেচার, ট্রাকে তার থেকে 2-5 ডিগ্রি টেম্পারেচার বেশি হবেই। তো ভাবো সেই গরমের মধ্যে আমাদের ট্র্যাক মেনটেনাররা বা আমিও করেছি ওই ট্র্যাকের মধ্যে হেঁটে ঘুরে বেড়ানো। আর কোথাও ট্রেন বাকলিং হলো কিনা একটা হাতুড়ি দেয়, সেই হাতুড়িতে বাড়ি দিয়ে দিয়ে চেক করা হয়। একটা প্রসেস আছে, সেই প্রসেসে বোঝা যায় কি হয়, যে ট্রেন লাইনটা যদি বাকলিং হয়, তাহলে লাইনটা যদি বড় হয়ে যায়, তাহলে সেটা ওপর দিকে এরকম ফুলে ওঠে, আর ওপর দিকে ফুলে ওঠে কিংবা সাইডের দিকে বেঁকে যায়। তো সেটা বাড়ি দিলে আওয়াজে সাউন্ডে বোঝা যায় যে কোন জায়গাটায় বাকলিং হচ্ছে কি হচ্ছে না। তো বাকলিং ডাইরেক্ট তো বেঁকে যায় না, তার আগে ওই জায়গাটা হালকা একটু ওপর দিকে ফুলে উঠবে, তারপরে সাইডে বেঁকে যাবে। তো ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিতে যেতে হয়, বুঝতে হয় যে কোথায় তোমার একটু ধ্যাপ ধ্যাপ আওয়াজ হবে, আর সাউন্ড শুনে বোঝা যায়। তো সেগুলো দেখলেই সঙ্গে সঙ্গে ইনফর্ম করা এবং সেখানে মেরামতের ব্যবস্থা করা, যাতে বাকলিংটা না হয়। এই বাকলিংটা প্রধানত হয় যে ওই খোয়াগুলো বা আমরা যে পাথর বলি বা গিট্টি বলি, সেই গিট্টিগুলো কমে গেলে বা গিট্টির পাওয়ার কমে গেলে, বা গিট্টিগুলো পাওয়ার কমে যাওয়া মানে ওই কোনাগুলো যদি ভেঙে রাউন্ড হয়ে যায়, তো সেগুলো ওই খাঁজে খাঁজে ঠিক ধরছে না, ফলে ওটা রেলটা বেঁকে যাচ্ছে। তো এরকম অনেক কারণে হয়। তো হট ওয়েদার পেট্রোলিং এটাই মেন ব্যাপার, যে গরমের মধ্যে যে টাইমটায় আমরা ঘরে থাকতে পারি না, সেই টাইমটায় ওই রোদের মধ্যে যারা পেট্রোলম্যান আছে তারা ঘুরছে, রোদের মধ্যে ঘুরে ট্র্যাকটা চেক করছে। তো পরবর্তী হট ওয়েদার পেট্রোলিং এর পরে বলবো মনসুন পেট্রোলিং। মনসুন পেট্রোলিং মানে বুঝতেই পারছো বর্ষাকালে। তো বর্ষাকালে কেন মনসুন পেট্রোলিং দেয়? বর্ষাকালে তো শীত গরম কিছুই না, তাহলে কেন দেয়? মনসুন পেট্রোলিং দেওয়ার কারণটা এটাই যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেলওয়ে ট্র্যাক একটু ওপর থেকে হয়, বা দু এক জায়গায় রেলওয়ে ট্র্যাক মাটি থেকে অনেকটা উঁচুতে হয়। তো বর্ষার সময় কি হয়, ওটা ধসে যায়। তো ধসে গিয়ে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ট্রেন যাচ্ছে, বাই চান্স যদি মনসুন পেট্রোলিং যদি না হতো, কোনো একটা জায়গায় ধরো দেখা গেল তোমার লাইনটা ধসা আছে, তো সেখান থেকে ট্রেন গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো ফলে মনসুন পেট্রোলিংয়ের সময় আমরা বর্ষার মধ্যে ঘরে ঢুকতে পারি না, আমরা ঘরে থাকি, বাইরে বেরোতে পারি না। আর সেই প্রচন্ড বর্ষা ঝড়ের মধ্যে আমাদের পেট্রোলম্যানদের কাজ হলো পুরো ট্রাক ঘুরে বেড়ানো। ট্রাকে কোথাও ধসলো কিনা, তোমরা হয়তো ভাবছো যে কোথাও ট্রেন দাঁড়িয়ে থাকলে যে ভাবছো সব গালাগালি দিয়ে আমরা কেন ট্রেন দাঁড়িয়ে রেখেছে, আর তার পেছনে নিশ্চয় কোনো একটা কারণ আছে। আমিও এরকমই ছিলাম। যদি কোনো একটা স্টেশনে ধরো দাঁড়িয়ে আছি, তোমার ট্রেন আসতে লেট করছে, আমি ভাবি সব এরা কোনো কাজ করে না, বসে থাকে। কিন্তু কাজ করে বলেই তোমার ট্রেনটা দাঁড় করিয়ে রেখেছে। যদি কাজ না করতো তাহলে ওরা ট্রেন চালিয়ে দিত, কোনো সব দেখা দেখি কিছু ছিল না। তো এইগুলো ব্যাপার আস্তে আস্তে সবই জানতে পারবে তোমরা ঢুকলে। তো যারা জানে না তারাই বাড়ি থেকে এরকম বেশি বকবক করে। তো মেন বিষয় হচ্ছে মনসুন পেট্রোলিং বললাম, যে কোথাও ধসে যাচ্ছে কিনা, সে রাত হোক আর বা দিন হোক, মনসুন পেট্রোলিং চলছে। রাত্রিবেলায় বর্ষা হলেও সেই চলছে, টর্চ লাইট নিয়ে তোমার রেনকোট পরে চলো, ঘোরো, সারা ট্রাক ঘুরে বেড়ো। একটা এরিয়া দেওয়া থাকে, সেই এরিয়ার মধ্যে 2জন করে পেট্রোলম্যান দেয়, তারা একবার এদিক থেকে ওদিক, একবার এদিক থেকে ওদিক আপ ডাউন ঘুরে বেড়ায়। তো মনসুন পেট্রোলিং হয়ে গেল। এবার আসি কোল্ড ওয়েদার পেট্রোলিং। হট ওয়েদার পেট্রোলিং তো আগে বললাম। এবার কোল্ড ওয়েদার পেট্রোলিংয়ে কি হয়, আমরা জানি যে লোহা কি হয়, তাপ দিলে বাড়ে, আবার যখন ঠান্ডা হয় তখন সেটা টানে বা ছোট হয়ে যায়। তো ছোট হলে কি হয়, ওটা মাঝখান বা যদি প্রেশারটা যদি প্রচন্ড পরিমাণের খায়, ওখানে মাঝে মাঝে তোমার ক্রসিং পয়েন্ট করা থাকে, তো সেখান থেকে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু বাই চান্স দু এক সময় কি হয়, ওটা যদি সাপোর্টটা না নেয়, তাহলে মাঝখানে কোনো এক জায়গায় ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক হয়ে ওটা ফেটে যায়। তো
তো একটা অ্যাকোর্ড লাইন যদি কোথাও দিয়ে ফেটে যদি লাইনটা যদি আলাদা হয়ে যায়, তো নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একটা স্পিডে যদি ট্রেন যায় তো তার কী পরিস্থিতি হবে। তো আমাদের কাজ থাকে সেটাই, যে কোল্ড ওয়েদার পেট্রোলিং ওই কড়া ঠান্ডার মধ্যে টর্চ লাইট মেরে মেরে পুরো টোটাল ট্রাকটা ঘুরে ঘুরে দেখা, রাত্রিবেলা দুবার, একবার যাও একবার আসো, আবার একবার যাও একবার আসো, দুবার আপ ডাউন করতে হয়। একটা 4 কিলোমিটার এরিয়া থাকে, মানে তুমি ভাবো 4×4=8, মানে 16 কিলোমিটার সারা রাতে হাঁটতে হচ্ছে। হট ওয়েদার পেট্রোলিংয়ের ক্ষেত্রেও তাই, ননস্টপ পেট্রোলিংয়ের ক্ষেত্রেও তাই। তো হেঁটে হেঁটে আমাদের ওটা দেখা যে কোথায় কি ফল্ট হচ্ছে বা কোথায় ফাটলো কিনা বা কোথায় কি হচ্ছে, আর ক্র্যাক হলে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা, স্টেশন ইনফর্ম করা, লাইনটা ব্লক করে দেওয়া, কারণ ওপর দিয়ে কোনো ট্রেন গেলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এটা হলো তোমার হট ওয়েদার পেট্রোলিং, কোল্ড ওয়েদার পেট্রোলিং আর মনসুন পেট্রোলিং, 3টে পেট্রোলিং মিটে গেল। ওই ঠান্ডার কথা বললাম যে ঠান্ডায় আমরা ঘরে থাকতে পারি না, সেই ঠান্ডায় আমাদের ট্র্যাকের মধ্যে ঘুরতে হয়। তাহলে ভাবো ট্র্যাকের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে ট্র্যাক চলে যাচ্ছে, আর হাওয়া কত কত কুয়াশা, কুয়াশার মধ্যে দু এক সময় আমি যখন ফার্স্ট পেট্রোলিং করতে আসি তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে সামনে কি আছে কুয়াশার জন্য বুঝতে পারতাম না, শুধু ট্রেনের হর্নটা পাচ্ছে, হঠাৎ করে দেখলাম সামনে একটা জিরো লাইট মতো এসে ঘুরে চলে গেল। আমি কোন ট্র্যাকে আছি, এক জায়গায় 5-7টা ট্র্যাক আছে, তো আমি কোন ট্র্যাকে আছি, সাইডের ট্র্যাক আমি কত নাম্বার ট্র্যাকে তো বুঝবো, যেটা আপ না ডাউন, আমি কোন দিকে আছি, ট্রেনটা কোন দিকে আসছে, সেই বিষয় তো বুঝবো, সে বোঝার পরিস্থিতি থাকে না, এরকম 1-2 সময় পরিস্থিতি হয়। তো বিষয়টা হচ্ছে যে এই হলো ট্র্যাক মেনটেন্যান্সের কাজ। আর একটা ট্র্যাক মেনটেন্যান্সের প্রধানত কাজ কি, ওই যে আমি বলেছিলাম যে এখন ট্র্যাকম্যান আর গেটম্যান সেম ডিপার্টমেন্টে। তো ট্র্যাকম্যানদের তোমার যখন গেটকিপাররা যখন অ্যাবসেন্ট করে বা কোনো ছুটি নেয়, যদি কোনো গেটকিপার স্টকে না থাকে, মানে কোনো আরজি যদি না থাকে, রেস গেটকিপার যদি না থাকে, তখন ট্র্যাক মেনটেন্যান্সদের সেই গেটে পাঠানো হয় গেট পরিচালনার জন্য। এমন তো হবে না যে গেট চলবে না বা গেট বন্ধ রাখবে, গেট তোমার এমন একটা জিনিস যেটা 24/7 সবসময় রানিং রাখতেই হবে। তো ওই গেটে কাজ করা, আর গেটে কাজ করার যদি তোমার 8 ঘন্টার ডিউটি হয়, তো যে বললাম তোমার ইন্টারলকিং গেটে হলে 8 ঘন্টার ডিউটি, তো সেটা কোনো ট্র্যাকম্যান গেলে তার 8 ঘন্টায় ডিউটি করতে হবে। আর যদি সেম ট্র্যাকম্যান যদি তোমার নন ইন্টারলকিং গেটে আসে, সে তার 12 ঘন্টা ডিউটি করতে হবে। কিন্তু ট্র্যাকম্যান গেটের ফ্যাসিলিটিটা কি, ওই 12 ঘন্টা ডিউটি যদি 2 দিন করে তাহলে 1 দিন এক্সট্রা ছুটি পায়, যেটা আমরা গেটম্যান আমরা পাই না, যেহেতু আমরা ডেজিগনেশন আমাদের গেটম্যান হয়ে গেছে, গেট কিপার হয়ে গেছে, তো আমরা সেই ছুটিটা পাই না, কারণ এটা আমাদের রোস্টার ডিউটি, ফলে আমাদের এটা ছুটিটা পাবো না। কিন্তু ট্র্যাকম্যানদের রোস্টার ডিউটি হলো 8 ঘন্টা, ফলে ওরা 12 ঘন্টা ডিউটি করলে 2 দিন ডিউটি করলে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, ফলে 8 ঘন্টা হিসাবে ওদের 3 দিন ডিউটি করা কমপ্লিট হয়ে যাচ্ছে, ফলে 1 দিন এক্সট্রা ছুটি। তো এই জন্য এই 12 ঘন্টা ডিউটিতে কেউ আসতে চায় না, মানে গেট কিপারে কেউ আসতে চায় না, যে 12 ঘন্টা বসে থাকতে হয়। আগে তো আমি এই ভিডিও নিয়ে তোমাদের বলেছি সবই ডিটেলসে। তো এই হলো তোমাদের ট্র্যাক মেনটেন্যান্সের কাজ। আরও ছোটোখাটো খুঁটিনুটি অনেক কাজ আছে, তো তার মধ্যে প্রধান কাজ হলো কোনো মেশিন গাড়ি আসলে সেই মেশিন গাড়ির সাথে থাকা, বা কন্ট্রাক্টরের লোক, এখন ম্যাক্সিমাম লোক সব কন্ট্রাক্টরের লোক দিয়ে করছে। সরি, একটা ফোন রিসিভ করবি দাদা। হ্যালো, 41126 16 85। সরি, একটা ফোন চলে আসলো, যাই হোক। তো যেটা বলছিলাম, আর এখন ট্র্যাকের ম্যাক্সিমাম কাজটাই তোমার কন্ট্রাক্টর বা কন্ট্রাকচুয়াল লোকের মাধ্যমে হয়। তো ট্র্যাক মেনটেন্যান্সের আর একটা প্রধানত কাজ হলো ওই কন্ট্রাক্টর লোক দিয়ে কাজ করানো। যে মেট থেকে সে একটা দায়িত্ব দিয়ে দিল যে তুমি 5 জন লোক নিয়ে ওই কাজটা করাও, তো সেই গেল একটা লাউ নিয়ে দাঁড়ালো। তাদের প্রধানত কাজ হলো স্টেশন বা প্যানেলের সাথে কন্ট্যাক্ট রাখা, কখন কোন ট্রেন আসছে, কারণ কন্ট্রাক্টরের লোক তো ওরা বুঝবে না, ওরা ধরো ট্র্যাকে কোনো একটা কাজ করছে, হয়তো প্যানেল ক্লিপ খুলে কোনো একটা কাজ করছে, তখন যদি ট্রেন চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ফলে প্যানেল থেকে আগে আগে খবর নিয়ে যে কোন লাইনে গাড়ি আসছে সেটা ওদেরকে বলা, মিনিমাম 5 মিনিট আগে খবর দেওয়া যে গাড়ি আসছে, তাড়াতাড়ি করে ট্র্যাকটা ঠিকঠাক করে দেওয়া, ট্রেনটা যেতে পারে। বা তাদের জীবনের একটা ঝুঁকি, তারা হয়তো কাজ করতে করতে টেরও পেলো না যে ট্রেন ঢুকে গেল, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তো তার জন্য একজন করে তোমার লোক দেয় বা আমাদের স্টাফ দেয়, যারা ওদের দিয়ে কাজটা করায় বা ওদের সেফটির জন্য থাকে। তো একটা দেখবে লাউ নিয়ে দাঁড়িয়ে থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো একটা লাউ ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে। তো এইগুলো প্রধানত কাজ গেল, এই টুকটাক এইগুলোই হলো কাজ, কন্ট্রাক্টরের লোকদের দিয়ে কাজ করানো। আর তো বললাম প্যাকিং, গ্রিজিং, আর ওই মোটামুটি এইসব কাজগুলোই আমাদের করতে হয়। জঙ্গল কাটিং বললাম, জঙ্গল কাটা, তো এই হলো কাজ। কোনো কাজই ছোটো না। তো তুমি ভাবো ট্র্যাক মেনটেন্যান্সে ভাবছো হয়তো এইসব ড্রেন পরিষ্কার করতে হয়, কিন্তু তুমি ভাবো ওই ড্রেন পরিষ্কার করছে বলে তোমরা ট্রেনে চড়তে পারছো, ওই জঙ্গলগুলো কাটছে বলে তোমরা সেফ যেতে পারছো। যদি জঙ্গলগুলো না কাটতে কোনো জায়গায় কষান গন্ডগোল হয়ে গেলে ওরা এই পেট্রোলিংগুলো করছে বলে তোমরা সেফ যেতে পারছো। তো কোনো কাজই ছোটো না। তো কেউ ভাবো না যে এইসব ড্রেন পরিষ্কার করবো, কোনো কিছুই ছোটো না। তো সব কিছুই এখন চাকরি, তো এটাও একটা চাকরি, এটাও কেউ না কেউ করবে, ফলে আমরাই যাবো, আমরাই করবো, এটাই মেন বিষয়। তো আমার আবার গেট ফেলতে হবে, তো সরি আজকে একটু তোমাদের ডিস্টার্ব হয়ে গেল এই ফোনের জন্য। আমি যেহেতু কোনো এডিট করতে চাই না, আমি পুরো যেটা ভিডিও করি সেটা আপলোড করতে চাই, ওই জন্য আমি এটা পজ করছি না, এটাই হলো বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।